এখন আমি তো আমার নিজের জেলাতে দেখতেছি যে 85,000 ভোট রীতিমতো জামাতের বাক্সে পড়ে গেল, জাসদদের ভোট জামাতের বাক্সে চলে গেল, মাদ্রাসা ওরিয়েন্টেড নতুন ভোট করছে 26,000, সেটা জামাতেরই ভোট, জামাতের ওখানে সেটা যাবে। এবং এই যে সাথে সাথে পতাকা উত্তোলন হয়ে গেল, এই যে পতাকা উত্তোলন হলো, এখন জামাত ওখানকার এমপি জামাত যদি দাঁড়ায় থেকে তারা প্রকাশ্যে ইন্ধন দিয়ে তাদের সাথে শর্ত থাকে যে তোমার ভোট আমাদেরকে দাও, আমি তোমাদেরকে পলিটিক্যাল কাজ করার সুযোগ দেব, তাহলে সেখানে বিএনপির কি করার আছে? বিএনপির একটাই করার আছে, জামাতের মুখোশটা সেই সমস্ত জায়গা উন্মোচন করে দেওয়া। 12 তারিখ নির্বাচন হয়েছে, তাই না? মাত্র 10-11 দিন সময়ে তারা নির্বাচিত হয়ে এসছে। এত অল্প সময়ে কি তারা নিজেদেরকে বিতর্কিত করতে চাবে? তারপরেও কিন্তু এই সময়ের মধ্যে তারা এতটুকু সচেতনতা কি তারা দেখাবে না যে তাদের তত্ত্বাবধানে যে সরকার মাত্র যাত্রা শুরু করেছে, সেই সরকারের তত্ত্বাবধানে একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ, সেই অবস্থায় তাদের সব অফিস খুলে যাচ্ছে। নির্বাচনের পরপরই প্রশাসনিক পদক্ষেপ, দ্রুত আইন প্রণয়ন এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব পরিবর্তনে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে চ্যালেঞ্জ করছে। সমালোচকরা বলছেন দ্রুত বাস্তবায়িত এই সিদ্ধান্তগুলোতে রাজনৈতিক পক্ষপাতিত্বের ছোঁয়া দেখা যাচ্ছে, আবার নাগরিকদের আস্থা ক্ষুণ্ণ হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে এনসিপি সক্রিয়ভাবে মিডিয়া এবং জনমত কেন্দ্রিক সমন্বয় নিয়ে প্রকাশ এসেছে। যদিও তারা জামায়াতের সঙ্গে আদর্শিক জোট নেই বলে জানিয়েছে, তবে সমন্বয় ভিত্তিক কার্যক্রম এবং রাজনৈতিক ইমেজ নিয়ে জনমত বিভ্রান্ত হয়েছে কিনা সেটিও একটা প্রশ্ন। নির্বাচনী প্রক্রিয়া এবং প্রশাসনিক কর্মকাণ্ডের উপর এই সমালোচনাগুলো দেশের স্থিতিশীলতা, আইন প্রয়োগ এবং রাজনৈতিক দায়বদ্ধতার উপর কেমন প্রভাব ফেলছে, সেই প্রশ্নগুলোর উত্তরই আজকে আমরা খুঁজবার চেষ্টা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন বাংলাদেশে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে রয়েছি। আলোচনার জন্য দুজন অতিথি আমাদের স্টুডিওতে থাকেন, আজকেও রয়েছেন দুজন, পরিচয় করিয়ে দেব। রয়েছেন অতিথি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য বিএনপি। সেই সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর সেই সাথে একটু বলে দিতে চাই, যেহেতু আজকে আলোচনার বিষয় আমরা ঠিক করেছি নতুন সরকার, নতুন সিদ্ধান্ত, মূলত সেইগুলো নিয়েই আলোচনা করবার চেষ্টা করব। আশরাফি পাপিয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আইসিটি চিফ প্রসিকিউটর অপসারণ প্রসঙ্গে প্রথম প্রশ্ন, এটি কি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এটি কিছুটা দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, যেটা দল কোনো না কোনোভাবে সেটার থেকে সুযোগ সুবিধা পেতে পারে? এখানে ব্যাপার হচ্ছে কি যে এই বিচারটা যখন শুরু হয় তখন তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল। জি। তো অন্তর্বর্তীকালীন সরকার তাদের সেট আপ মাফিক তারা দিয়েছে যে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করে গেছেন 1.5 বছর কি 16 মাস। এখন যেহেতু নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার আসছে, তো নির্বাচিত সরকার তো বাধ্যতামূলক না যে অন্তর্বর্তীকালীন সরকারের সেট আপকে রেখে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সেট আপকে রাখতে যেমন বাধ্য না, আর তেমন বিচার যাতে বিতর্কিত না হয়, কোনো ক্রেজিনেস না আসে এবং নিরপেক্ষতা স্বচ্ছতার ভিত্তিতে যাতে পরিচালিত হয় ট্রাইব্যুনালটা, সেটার আঙ্গিকে পরিবর্তন তো করতেই পারে। সে আপনি যে কোনো আদেশেই পরিবর্তন হতে পারে, এটা পরিবর্তনটা তো কোনো অনিয়মও না, আর মানে নিয়মের ব্যতিক্রম না। সেটআপের কথা বললেন, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সেটআপ করেছে বললেন, সেক্ষেত্রে বিএনপির জন্য তো এখন একই রকম প্রশ্ন যায় যে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পূর্বে বিএনপি সংশ্লিষ্ট মামলায় যুক্ত ছিলেন, এতে স্বার্থ সংঘাতের এক ধরনের প্রশ্ন উঠে কিনা? এখানে ব্যাপারটা হয়েছে কি যে উনি তো ইসলামী ছাত্র শিবির করতেন, তাজুল আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে ইসলামী ছাত্র শিবির করতো। সে দেলোয়ার হোসেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মামলা উনি পরিচালনা করছে। তারপরে ধরেন যে ওই মামলার পরিচালনা করার পর তারপর তারা জামাতের সাথে বনিমানা হয় না, পরে হচ্ছে তারা নতুন একটা পার্টি গঠন করে এবং সেই পার্টির সে জয়েন্ট সেক্রেটারি এবং সব জামাতের সাবেক ছাত্র শিবিরের নেতারাই তারা হচ্ছে ওই যে মঞ্জু যে পার্টিটা করলো সেইটার সাথে সে জয়েন্ট সেক্রেটারি, সেই পার্টিটার নামটা আমি ভুলে গেলাম, নামটা কি কাইন্ডলি একটু বললে? এবি পার্টি সে জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম আর কি জয়েন্ট সেক্রেটারি। এখন আপনি যে প্রশ্নটা করলেন যেটা তো নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে কিনা, বিচার যদি সঠিক, স্বচ্ছ এবং নিয়ম মাফিক করে তাহলে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হলো না। আর বিচারের ক্ষেত্রে যদি কোনো পক্ষপাত হয় তো দেশের মিডিয়া থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে মানুষের চোখ তো ওখানেই থাকবে। তো সেখানে পক্ষপাতিত্ব ধরা পড়লে আবার তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া কোনো ব্যাপার না। তো যে চেয়ারে বসবে সেটা নিরপেক্ষতা এবং বিচার এমন একটা জিনিস,
এটার অবশ্যই স্বচ্ছতার প্রয়োজন আছে। আমি আমার মন মতো বিচার করতে পারি না। যেমন আপনি ধরেন যে আইজি সাহেব হুকুম দিল, সে 164 করে রাজসাক্ষী হলো, স্বীকারোক্তি দিল, দিয়ে রাজসাক্ষী হলো। রাজসাক্ষী হওয়ার পর তাকে কত সাজা ধরেন কমায় দিল, কত সবার দেশবাসীর এবং তাদের পরিবারেরও প্রত্যাশা ছিল যে অন্তত মিনিমাম 10 বছর কি যাবজ্জীবন সাজা এইটুক তো হবে। কিন্তু সেখানে কে গেল? শিশির মনির গেল। কোথায় গেল? তাজুল। তো তারা তো সব একই সংগঠন। এখানেও কিন্তু পক্ষপাতিত্বের বিষয় কিন্তু বিশেষ করে আইজি সাহেবকে নিয়ে আসছে। তখন স্বাভাবিক কারণে সরকার পরিবর্তনের নিয়ম আছে, পরিবর্তন করছে। যেই সরকার যখন আসবে তারা যেটা নিরপেক্ষ বিচার করলো কিনা, স্বচ্ছতার সাথে করলো কিনা, আইন মাফিক হলো কিনা এবং সর্বোচ্চ সতর্কতার সাথে হলো কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যাব আমাদের আরেক আলোচনার জন্য যিনি এসেছেন, হুমায়রানুর অ্যাডভোকেট, তার কাছে আমরা যাব। হুমায়রানুর, আমরা দেখি যে এনসিপির রাজনৈতিক প্রেক্ষাপটের একটা ধারা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। যে কোনো বিষয়ে তারা সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড সরব এবং সেখানেই তারা যত ক্ষোভ, কথা বলার জায়গা, সেগুলো নিয়ে তারা কথা বলেন। সেই জায়গা থেকে প্রশ্ন, আপনারা বলেছেন যে জামাতের সঙ্গে আদর্শিক জোট নয়, শুধু সমন্বয়, মানে এটা এক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে গতকাল থেকে। এই নতুন বাংলাদেশের জায়গায় আমরা আলোচনা করবার সুযোগ পেয়েছিলাম, পরিষ্কারও করেছেন আপনাদের একজন প্রতিনিধি। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে আদর্শিক জোট যে নেই, এটা নিয়ে বিভ্রান্ত কেন তৈরি হলো শুরুতেই? মানে অনেকবার বলেছেন আপনারা, যারা এই সংবাদ প্রচার করেছে তাদেরকে কেন কিছু বলেননি? সোশ্যাল মিডিয়ায় কেন আপনারা এই বিষয়টি নিয়ে লিখেননি? অথবা এই বিষয়টি নিয়ে আলোচনা কেন হলো না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আচ্ছা, আমি দুঃখ লাগে আমার যে আমরা যে একটা মধ্যপন্থার রাজনীতি করতে বাংলাদেশে এসেছি এবং আমরা নতুন একটা রাজনৈতিক একটা বয়ান তৈরি করা, একটা নতুন রাজনীতি করার চেষ্টা করছি, এই জিনিসটা শুরু থেকে আজ পর্যন্ত বলে আসছি। কিন্তু মিডিয়া বলেন, বিরোধী রাজনৈতিক দল যারা বলেন, সবাই কেন জানি কারো না কারো নিজস্ব মতবাদগুলো আমাদের রাজনৈতিক পথ চলার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যেই জিনিসটা মিডিয়াতে গতকাল থেকে আপনি বলছেন যে বিভ্রান্তিকর মেসেজ সবার মাঝখানে ছড়াচ্ছে, এইটা আমার কাছে, আমি যেটা দেখি যে আমাদের দলীয় আলোচনার বাইরে গিয়ে যে আলোচনাগুলো মিডিয়াতে দেখি, তখন আমার মনে হয় যে আমার দল তো এভাবে চলছে না, তাহলে এগুলো কি দেখছি। আবার দলের নিজেদের মধ্যে আলোচনা হয়, তখন হাসাহাসিও হয়, দুঃখও হয়। কারণ একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা যে নিজেদের আইডেন্টিটি বিল্ড করব, সেটার জন্য একেবারে শুরু থেকে এখন পর্যন্ত কতভাবে বাধা বিপত্তি আমাদেরকে জন্য তৈরি করা হচ্ছে, এর কোনো শেষ নাই। এবং প্রতি মুহূর্তে আমাদেরকে নানানভাবে ট্যাগ করা এবং আমাদের যে পার্টি লাইনটা সেটা মানুষকে না বুঝিয়ে বরং আমাদেরকে অন্য লাইনে ড্র্যাগ করার চেষ্টা করা, এগুলো খুবই অপচেষ্টা। আমরা মধ্যপন্থার রাজনীতি করতে এসেছি, বাংলাদেশের দুর্নীতি বিরোধী, আগ্রাসন বিরোধী রাজনীতি আমরা করব এবং সকল হত্যার গত 17 বছরের যে নির্যাতন নিপীড়নের বিচার, এই রাজনীতিটা আমরা করব। হ্যাঁ, কিন্তু এই বিষয়টা দলের মিডিয়া কমিউনিকেশন অথবা স্ট্র্যাটেজির দরকার ছিল কিনা, মানে বলছি সেগুলো নিয়ে সেই জায়গাটায় আসছি। ধরেন আমি সব জায়গা নিয়ে যেই জিনিসটা মিডিয়াতে গতকালকে আলোচনা আসছে, এটা তো আমার দলীয় সিদ্ধান্ত না। আমার দলীয় সিদ্ধান্ত তো পার্টি লাইন অলরেডি ওপেনলি ডিসকাস। যেটা আমি বলিই নাই সেটা নিয়ে যদি কেউ প্রোপাগান্ডা ছড়ায়, আমি কি প্রতি বেলা সেটা কাউন্টার করতে থাকবো? ধরেন আজকে যে এখানে বসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফেলে এইটা নিয়ে আলোচনা করছি, এইটাই তো আমার সময়টা নষ্ট। মনে হচ্ছে এটা কম গুরুত্বপূর্ণ? এটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে আমার জরুরি কথাটা, যেটা আমার দাবিটা, যেটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনীতির জন্য, মানুষের জন্য, সেই আলোচনাটা বাদ দিয়ে এই যে একটা ভুল তথ্য মানুষের মধ্যে ছড়ানো হলো, সেটাকে আমাকে আবার কাউন্টার করতে হচ্ছে। কারণ 24-এর পর বাংলাদেশের ইতিহাসে আপনারা সবচেয়ে দ্রুত অগ্রগতিতে সামনে এগিয়ে যাওয়া একটা রাজনৈতিক দল, আমি বলবো। এক্স্যাক্টলি। নাম্বার 2 হচ্ছে আপনারা যখন দাঁড়িয়েছেন, আপনারা এখন সংসদে যাচ্ছেন, আপনারা প্রতিনিধিত্ব পাচ্ছেন, আপনারা কথা বলবেন, আপনাদের রাজনীতির কি ধারা হবে সেটা জানবার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। আমি শেষ করছি প্লিজ। সেই সাথে আপনারা যখন মানুষের সাথে কথা বলেন, মানুষকে যখন আশা দেন, তখন সাধারণ মানুষ এক ধরনের ভরসা পায়, তরুণরা এক ধরনের ভরসা পায়। সেই তরুণদের কাছে ভর করে যে রাজনৈতিক দলের উত্থান, সেই রাজনৈতিক দলের এজেন্ডা কি হবে সেটা জানার অধিকার সকল তরুণের আছে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বারবার তারপরও এই আলোচনাটা এই যে এতখানি ড্র্যাগড হয়। ধরেন আমরা আমাদের মধ্যপন্থার রাজনীতিটা করব, বাংলাদেশের জনমানুষের পক্ষের রাজনীতিটা করব, এইটা আমি বারবার আপনার এই প্রোগ্রামে, এই কমিউনিটি অনেকবার বলেছি। অন্যান্য রাজনৈতিক দলের সাথে যে নির্বাচনী জোট, সেই জোটটা তো
বিএনপিও করেছে জামাতের সাথে জোট, আওয়ামী লীগও যুগপৎ আন্দোলন করেছে। তাতে কি সেই প্রশ্নের বিএনপির উত্তর আদর্শ তাদেরকে দিতে হয়েছে, এখনো সেই প্রশ্ন আমিও সেটার উত্তর আমরা দিচ্ছি, জিজ্ঞেস করি, আমিও দিচ্ছি। একদম। ধরেন তাতে বিএনপি জামাতের আদর্শে বিলীন হয়ে যায় নাই, আওয়ামী লীগ যখন জামাতের সাথে যুগপৎ আন্দোলন করেছে আওয়ামী লীগও জামাত হয়ে যায় নাই। সুতরাং আমরাও আমরা যদি অন্যান্য রাজনৈতিক দলের সাথে একসাথে মানে ধরেন বিরোধিতার রাজনীতিটা করি, তাতে আমরা ওদের রাজনীতির সাথে কোনোভাবেই মার্জ হয়ে যাই না। আপা একটা কথা বলছিলেন যে ইন্টারিম সরকার চলে গিয়েছে এবং নতুন সরকার কোনোভাবেই ইন্টারিম সরকারের যারা নিয়োগকৃত তাদেরকে রাখতে বাধ্য না। জনাব তাজুল ইসলামের নামে যিনি সদ্য উনাকে উনার পদচ্যুত হলেন, উনি নাকি আগে শিবির করতেন, পরবর্তীতে আর জামাত না করে এবি পার্টিতে করেছেন। কিন্তু আমার তথ্য অনুযায়ী জনাব আমিনুল ইসলাম যিনি আজ নিয়োগকৃত হয়েছেন প্রসিকিউটর হিসেবে, উনি কিন্তু বিএনপির চেয়ারপারসনের একজন, বিএনপির পদধারী একজন মানুষ ছিলেন, আইনজীবী ছিলেন, বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা করেছেন। আমার মূল যেটা ওনার ব্যাপারে আমার যেটা শঙ্কার জায়গা সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের যে মামলা ছিল সেই মামলায় উনি কিন্তু আসামি পক্ষের আইনজীবী ছিলেন। এখন আমি একজন আইনজীবী, পাপি আপা একজন আইনজীবী, আইনজীবী যে কারো পক্ষেই দাঁড়াইতে পারে, এতে কোনো বাধা নাই। কিন্তু উনি আদৌ উনার কাজে কতটুকু স্বচ্ছতা মেনটেন করতে পারবে সেটা আমার প্রশ্ন। আমার প্রশ্নের জায়গা হচ্ছে এবং আমার দ্বিধার জায়গা সেই জায়গাটা হচ্ছে যে যেই সরকারি আসুক না কেন, কেন প্রশাসনিক সব জায়গায় একেবারে দলীয় লোক দিয়ে ঢালাওভাবে রদবদল করতে হয়? কেউ ইন্টারিম ছিল, ইন্টারিম তখন কি প্রশ্ন করেছিলেন যখন ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল? হ্যাঁ, অফকোর্স এই প্রশ্ন করেছি। অ্যাটর্নি অফিসে একটা বড় অংশ বিএনপি অধ্যক্ষ আমরা জিজ্ঞেস করি এবং তখনও এই কথাটা বলেছি, এমন না যে শুধু অন্য বিএনপি ছিল অন্যরা ছিল না, ছিল তো। ধরেন অ্যাটর্নি অফিসে যারা ছিলেন, আজ শুনছি যে নতুন অ্যাটর্নি জেনারেল আসবেন, কিন্তু নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত? অ্যাটর্নি জেনারেল স্যার এখন আইনমন্ত্রী হয়েছেন, উনার জায়গায় যিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন, যিনি সাময়িক দায়িত্বে ছিলেন, এডিশনাল অ্যাটর্নি জেনারেল যারা ছিল তাদেরই তো প্রমোশন হয়ে অ্যাটর্নি জেনারেল হওয়ার কথা, তাই না? কিন্তু এখন শুনছি দলীয় আরেকজন হবেন, উনিও খুবই যোগ্য মানুষ। আমি এই কথাটা বলার কারণে কালকে ওনার সাথে আমার দেখা হবে সকাল সকাল, উনি হয়তো বলবেন যে কি তুমি তো এটা বলছো, কিন্তু উনি ভীষণ যোগ্য, ওটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আমার যেটা কষ্টের জায়গা সেটা হচ্ছে সরকার বদল মানেই সব প্রশাসনে, বিচার বিভাগ বলেন এবং প্রশাসনিক জায়গা বলেন, সব জায়গায় শুধু দলীয় লোক দিয়েই চলতে হবে। গতকালকে আপনি দেখেছেন এই যে ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসক নিয়োগ করতে গেল, তখন সেটার বদনাম ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হলো। কিন্তু আজকে গতকাল রাতেই দেখতে পেলাম 6 জন প্রশাসক নিয়োগ হয়েছে এবং প্রত্যেকেই বিএনপির রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক পরিচয় বহনকারী। তাহলে সারা বাংলাদেশটা যদি কিন্তু দল ক্ষমতায় আসলে পরে তো একটা দল যখন ক্ষমতায় আসে তখন তো সে এটাই তো নিয়ম, তাই না? মানে এটা সেটাই করেছে, যেহেতু এই জায়গাটাই তো আমার রাজনীতিটা এনসিপির রাজনীতিটা এই জায়গাটাই। তখন তাহলে কেন প্রশ্ন তুলেননি আপনারা? তখন কোন জায়গাটা প্রশ্ন তুলি নাই? অবশ্যই প্রশ্ন তুলেছি। তখন বলেছে না সব জামাতের লোক, সব বিএনপির লোক, এই লোক সেই লোক। আমরা কি জানি, আমরা একটু বিএনপি জামাতের উপর দোষ দিয়েছে, জামাত বিএনপির উপর দোষ দিয়েছে। এই দোষাদোষীর রাজনীতি দিয়ে হবে না তো। আমার প্রশাসন, বিচার বিভাগ এবং স্বচ্ছ থাকতে হবে, আমার নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আমার আইন প্রণয়নকারী যেই আমার সরকার, তাদের প্রত্যেকের জায়গা আলাদা হইতে হবে এবং সবাই যার যার কাজ আলাদাভাবে করতে হবে, কেউ কাউকে প্রভাব বিস্তার করতে পারবে না। এটাই আমার দাবি। অনেক ধন্যবাদ আপনাকে। আশরাফি পাপি, একটু বলবেন যে দল ক্ষমতায় গেলে সবকিছু কেন ঢেলে সাজাতে হয়? প্রশাসনিক অবস্থা, তারপরে আইন বিভাগ, এগুলো কি তাহলে এক ধরনের দলীয়করণের মধ্যে পড়ছে কিনা? যে প্রশ্নটা হুমায়রা নূর যেটা বলেছে, দেখেন এই নির্বাচনে যেমন আমি আমার চাঁপাইনবাবগঞ্জের কথাই বলি যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের একান্ত সচিব, সহকারী একান্ত সচিব এপিএস, সে কি পারে কোনো ভিত্তিপ্রস্তর দিতে চাঁপাইনবাবগঞ্জে যে জেলা প্রশাসকের সাথে? নিয়ম অনুযায়ী নয়, নিয়ম অনুযায়ী কি পারে? কখনো পারে না। কিন্তু তাহলে এই যে অনিয়মগুলো করেছে ধরেন, এবং শিবিরের ডিসি নিয়ে আমি অনেক টকশো করছি, অনেক টকশোতে আমি বলছি। দেখো সাব্বির আহমেদ, দেখেন আপনাকে আমি বড় করে দেখাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জে ভিত্তিপ্রস্তর দিছে 5ই ডিসেম্বর 2025। তাহলে এই যে অনিয়মটা ডক্টর ইউনূসের চেম্বারে মানে ইয়েতে বসে, অফিসে বসে সাব্বির নামক ব্যক্তি এই ঘটনাগুলি একটার পর একটা ঘটিয়েছে চাঁপাইনবাবগঞ্জে, এবং তার বাবার
যে সবুজ সাহেব, তাকে দিয়ে দেখবেন নেক্সট হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে ভোট করবে, এবং টোটাল চাঁপাইনবাবগঞ্জের প্রশাসন এই এক সাববেরি ডাক্তার থেকে শুরু করে জেলা প্রশাসক থেকে শুরু করে, এবং রাত 3টার সময় জেলা প্রশাসক 15 দিন আগে যেটা গেছে সেটাকে সরায় নিয়ে আসছে, সেইটাকে সরায় নিয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো পলিটিক্যাল সরকার না, তাহলে তার আচার আচরণটা আপনি দেখেন। রাজনৈতিক সরকারের সমালোচনা করার আগে আমার সাম্প্রতিক বিদায় নেওয়া ডক্টর ইউনূসের বিষয়গুলো আগে দেখতে হবে, যে সে 15 দিন আগে যে জেলা প্রশাসককে পাঠালো তাকে রাত্রি 3টার সময় বদলি করে নিয়ে এসে আরেকটা শিবির ঢোকাচ্ছে। এক শিবিরকে নিয়ে আসছে, মাঝখানে 15 দিন যিনি ছিলেন তার বিরুদ্ধে জামাত ইসলামের সংবাদপত্র নয়া দিগন্তে নিউজ আসলো যে উনি শেখ হাসিনার দপ্তরের একজন দাপুটে অফিসার, রাত 3টার সময় তুলে নিয়ে আসতেছে। তো ডক্টর ইউনূস তো নিরপেক্ষ, তাকে একটা জামাত সরায় একটা নিরপেক্ষ গভর্নমেন্ট একটা ডিসি গেল নরমালি, তাহলে তাকে সরায় নিয়ে আর একটা জামাত ইসলাম যে পাঠালো, এবং সে দেখেন 52 সালে ভাষা আন্দোলন নিয়ে ওই জেলা প্রশাসকই একটা ব্যানার টেকেছে, আমার জুলাই আগস্টের অভ্যুত্থানে মুগ্ধ আবু সাইদদের রক্ত কোনোদিনই বৃথা যাক, এটা আমি আমার জীবদ্দশা আমি চাবো না, আমার সম্মান শ্রদ্ধা আনুগত্য সবকিছু থাকবে। কিন্তু 52 সালের ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের জায়গায় যদি আমি এখন ওই এরশাদ বিরোধী আন্দোলনের দেলোয়ার, ডাক্তার মিলন সেই ব্যানার টাঙাই, জুলাই আগস্টের টাঙাই, তাহলে কি হলো? ভাষা আন্দোলনের তাৎপর্যটা বিঘ্নিত হলো না, নষ্ট হলো? যার যেটা আন্দোলন, জুলাই আগস্ট অভ্যুত্থান যখন আমরা বর্ষপূর্তি উদযাপন করতে যাব তখন নিঃসন্দেহে এটা প্রাধান্য পাবে। তাহলে এই যে আজকে প্রশাসনের কথা যেটা বললো, আমারটা বিশেষ করে প্রশ্ন করার জন্য আপারটা, যে ধরেন এই যে সম্মিলিত, আপনি তো জানেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত যে সম্মিলিত আইনজীবী পরিষদ বোধহয়, এরা যে ফুল দিতে গেল এবং সামনে যে বারে ইলেকশন করবে, এটা নিয়ে আপনার মতটা কি? আমি আপনার বোন হিসেবে জানতে চাই। না, আমার কথা হচ্ছে আইনজীবী সমিতি তো কারোর ব্যক্তিগত না, আইনজীবী সমিতি হচ্ছে আইনজীবীদের। তা আইনজীবী সমিতি যদি আইনজীবীদের হয়, তাহলে আইনজীবীরা তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা কোনো কিছু যদি না থাকে, তাহলে নির্বাচন তো করার ক্ষেত্রে আপনি বাধা দিবেন কি করে? এই দেখেন, আপনি নিজেও দেখেন সাব্বির একজন এপিএস, সে হচ্ছে উদ্বোধন করতেছে, আমি তো চাঁপাইনবাবগঞ্জে বিএনপি জামাত সবাই নিয়োগের মধ্যে ছিল, এটা তো আমি অস্বীকার করি, মানে বেশ কোটি কোটি টাকার ভিত্তিপ্রস্তর দিচ্ছে। তাহলে এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে যে দলের ব্যাপারটা, যে সরকার আসলে পরিবর্তন তো অবশ্যই করতে হবে। সরকারের ভিতরে যদি ভূত থাকে, সরকারের পারপাস, আমার পারপাস নিরপেক্ষ পারপাস, এই পারপাসকে কলুষিত করে যদি আমাকেই বিতর্কিত করে, তাহলে নিশ্চয়ই সেই জায়গায় কথা বলার জন্য আমার সেই জায়গায় পরিবর্তন তো অবশ্যই আসবে। হুমায়ুনুর, যেটা আসলে বলছিলাম যে ফেসবুকের রাজনীতির যে একটা ট্রেন্ড আমরা এনসিপির দেখি, আসলে এতে মন্দর কিছু নেই, কিন্তু তারপরেও বলি, আজকে যেই আলোচনাগুলো সরব হয়েছে, যাদের যাদের স্ট্যাটাস পড়ে শোনাচ্ছি। নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন, হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে, নির্বাচন তো হইলো, এবার সংস্কার আর বিচার হবে। আর সেখানে হাসনাত আব্দুল্লাহ আবার পোস্ট করেছেন তার ফেসবুক আইডি থেকে, সবকিছুই সমঝোতা। এদিকে এনসিপির সার্জিস আলম, মুখ্য সংগঠক, তিনি পোস্ট করেছেন সেই পুরনো রাজনীতি। কোন রাজনীতি আসলে এনসিপি পছন্দ করে? আগের রাজনীতি, মানে কিছুদিন আগে পর্যন্ত যে এই রাজনীতি ছিল, মানে এখন এই রাজনীতি কোন রাজনীতি বুঝাচ্ছে? আচ্ছা, ধরেন মানুষের সাথে কানেক্ট করার একটা মাধ্যম হচ্ছে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম। এর পাশাপাশি আমরা কি মাঠের রাজনীতি করছি না? করছি তো। ধরেন এই যে রোজা চলছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখছি যে উনি প্রতিদিনই তারাবির নামাজ বিভিন্ন মসজিদে পড়ছেন, এবং এটা কি যেন একটা নামও দিয়েছেন, এবং তারপরে সেহরি করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে, গণসংযোগ করছেন, এবং সারা মাসব্যাপী আমাদের ইফতার প্রোগ্রাম থেকে শুরু করে সারা দেশে গণসংযোগের প্রোগ্রাম আছে। আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম এবং যেখানে যে এই বিষয়ে প্রতিবাদ করা, এটা জনগণকে সম্পৃক্ত করে করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে উনারা মানুষকে, এই যে গতকাল যে ঘটনাটা কথা আপনি বললেন, যে স্ট্যাটাসগুলো ওনারা দিয়েছে, এটা তো বাস্তবতা না? অন্তত 16টা জেলায় আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে, এবং এটা তো অবভিয়াস যে বিএনপির সাথে সমঝোতা যদি না হয়ে থাকে, বিএনপি সরকার আজকে 23 তারিখ, 12 তারিখ নির্বাচন হয়েছে, তাই না? মাত্র 10-11 দিন সময়ে তারা নির্বাচিত হয়ে এসছে, এত অল্প সময়ে কি তারা নিজেদেরকে বিতর্কিত করতে চাবে? তারপরেও কিন্তু এই সময়ের মধ্যে তারা এতটুকু সচেতনতা কি তারা দেখাবে না, যে তাদের তত্ত্বাবধানে যে সরকার মাত্র যাত্রা শুরু করেছে, সেই সরকারের তত্ত্বাবধানে একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ, সেই অবস্থায় তাদের সব অফিস খুলে যাচ্ছে, সেই জায়গাটা তারা প্রতিহত করতে পারছে না। এটা কি সরকারের ব্যর্থতা না? তাদের রাজনৈতিক দলের
কার্যক্রম যখন নিষিদ্ধ থাকে, বিচার শেষ হয় নাই, সেই অবস্থায় অফিস খোলা মানে কার্যক্রম পরিচালনা করা, সেই জায়গাটা থেকে বিএনপি কিন্তু কোন রকম বাধা প্রদান করেছে বলে আমরা কোনো জায়গায় দেখি নাই। তো সেই জায়গাটাই তো আমরা আশঙ্কা করছি যে এই সমঝোতাটা করেই বিএনপি আওয়ামী লীগের সাথে এই সমঝোতা করেই এই ভোটের মাঠে তারা আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে এই বাংলাদেশে এখন সরকার গঠন করেছে। এটা আমি সন্দেহ পোষণ করছি। উত্তরটা দিয়ে আমি শেষ করি আপা, আপনি অবশ্যই বললো যে ওর দিকে তাকাতে হবে তো তোমার। জি, আমার কথার ভিতরে কথা বলে ফেলে আমার একটা আইটেম ছুটে গেল। আপনি লিখে রাখেন, আমি শেষ করি। এটা ছাড়া এটা তো একটা অভিযোগ। তারপর দেখেন এই যে এই 10-11 দিনে আমরা কত রকম কথা শুনছি। এই চাঁদাবাজি যেই সিস্টেম আওয়ামী লীগ সরকার আমলে আমরা দেখে এসেছি, সেইটা থামানোর জন্য আমরা জোর গলায় কথা বলছি, কিন্তু এখন দেখছি ওই যে আগের আমলে যে কালো টাকা সাদা করার বুদ্ধি হইতো, এখন আবার চাঁদাবাজিকে নানানভাবে লেজিটিমাইজ করার, ইনস্টিটিউশনালাইজেশন করার একটা নতুন বুদ্ধি আর নতুন প্রক্রিয়া বয়ান চলছে। ধরেন জনাব রবিউল সাহেব যেই কথাটা বললেন যে উনি সড়কে যে চাঁদাগুলো নেওয়া হয় সেটাকে উনি চাঁদা হিসেবে দেখেন, ওই বিষয়টা নিয়ে কথা হয়েছে পরিষ্কার। আমরা একটু জানতে চাই বিএনপির সাথে সমঝোতা হয়েছে কিনা আওয়ামী লীগের, আমরা জানতে চাই ভোটগুলো কি নিয়েছে। এবং আর যে বিষয়টা আপা বলেছেন সেটা নিয়ে আমি একটা লাইনে শেষ করছি। ধরেন রাজনৈতিক পদায়ন যখন হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে, আমরা কি চেয়েছি, আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো করেছি সবগুলো প্রস্তাবের মূলে হচ্ছে আপনার সংস্কারগুলো কেন হতে হবে, যাতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। যখন রাজনৈতিক পদায়ন হয় তখন রাজনৈতিক আমরা একটু প্রশ্নটার উত্তরটা নেই। আচ্ছা, এখানে আমি তার আগে একটু বলে নিই, উনি এর আগে বলতে গেছেন আমার কথার ভিতর কথা বলে সেই বেশি বলে ফেললো, যে আমিনুল যাকে হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে, সে তো একজন ট্রায়াল লয়ার ছিল বিডিআর এর। তো ট্রায়াল লয়ার যারা, তাদেরকেই তো ট্রায়াল কাজের পারদর্শিতা তাদেরই কিন্তু বেশি থাকে। এবং বিডিআর পিলখানা হত্যা একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, এবং 54 জন সামরিক অফিসারকে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং হত্যা করে যারা হত্যাকারী তারা রীতিমতো বিমানবন্দরের লাইট বন্ধ করে দিয়ে তারা বিমান ধরে তাদের জায়গায় তারা চলে গেছে। আর বাংলাদেশ, সেটা ইন্ডিয়া আমি নামই তো ধরে বললাম, কথা শুনে বলো, কথার ভিতরে কথা বললে আমি খুব ডিস্টার্ব করি, পার্শ্ববর্তী রাষ্ট্র। তারপরে পাশাপাশি যে ব্যাপারটা, যে টেলিফোন সংলাপ থেকে শুরু করে অডিও হাজী শেখ সেলিম থেকে শুরু করে, তারপর যারা যারা তাপস থেকে শুরু করে ডিএডি তহিদের সাথে কথাবার্তা, সায়রা খাতুন থেকে, তারপরে হচ্ছে অডিওগুলো পরে অডিওগুলো সব জানা গেছে যে সেখানে কারা কারা ছিল। তাহলে সেইখানে নিরীহ সিপাহীদেরকে বিডিআর হত্যাখানা জড়ানো হলো। তাহলে এই সিপাহীগুলার যে মানবিকতা যে হরণটা হলো, তার তো বিচার পাওয়ার তো অধিকার আছে। তো ঘটালো এক শ্রেণী আর দোষী সাব্যস্ত করছে আর এক শ্রেণী। তো সেখানে বিডিআর পিলখানা হত্যার সিপাহীদের পক্ষে ট্রায়ালটা করছে, যে যত ট্রায়াল করবে আইনজীবীদের ভিতরে লোয়ার কোর্টে, সে তত ভালো ট্রায়াল করাটা শিখবে। এইটা হচ্ছে এইটার ক্ষেত্রে বরঞ্চ ওর সার্টিফিকেট হলো আমিনুল সাহেবের, এটা কোনো মানে ডিসক্রেডিটেড অপরাধ হলো না, ডিসক্রেডিট হলো। এবার উনি যেটা বললেন সমঝোতা, আমি চাঁপাইনবাবগঞ্জে 88,000 আওয়ামী লীগের নির্বাচন টোটাল 17 আসনে, সেই টোটাল ভোটটা জামাত ইসলামকে দিল পয়সার বিনিময়ে। তার বিনিময়ে জামাত ইসলাম চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন করে দিল। এখন আর উনি কিসের ভিত্তিতে বললেন যে জামাতের সাথে হচ্ছে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা হয়েছে, সেই জন্য বিএনপি গুলো করে দিচ্ছে। এখন আমি তো আমার নিজের জেলাতে দেখতেছি যে 85,000 ভোট রীতিমতো জামাতের বাক্সে পড়ে গেল, জাসদদের ভোট জামাতের বাক্সে চলে গেল, মাদ্রাসা ওরিয়েন্টেড নতুন ভোট করছে 26,000, সেটা জামাতেরই ভোট, জামাতের ওখানে সেটা যাবে। এবং এই যে সাথে সাথে পতাকা উত্তোলন হয়ে গেল, এই যে পতাকা উত্তোলন হলো, এখন জামাত ওখানকার এমপি জামাত যদি দাঁড়ায় থেকে তারা প্রকাশ্যে ইন্ধন দিয়ে তাদের সাথে শর্ত থাকে যে তোমার ভোট আমাদেরকে দাও, আমি তোমাদেরকে পলিটিক্যাল কাজ করার সুযোগ দেব, তাহলে সেখানে বিএনপির কি করার আছে? বিএনপির একটাই করা আছে, জামাতের মুখোশটা সেই সমস্ত জায়গা উন্মোচন করে দেওয়া, যে তারা এই যে কথায় কথায় দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, আসলে যে দিল্লি দিল্লি আর কিছু বললেই স্বৈরাচারের দোসর করে, তাহলে প্রকৃত স্বৈরাচারের সাথে কার অ্যালায়েন্স হচ্ছে, কারা পতাকা তুলতে সাহায্য করছে, জেলা ওয়ারি যদি ঠিক মতো করা যায়,
ইনভেস্টিগেট করা যায়, তার জিনিসটা তথ্য বের কিন্তু হবে। বের হয়ে যাবে। আর ওই যে হুমায়ুনুর একটা সংযুক্ত প্রশ্ন করেছিল যে যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগ তাদের অফিস খুলছে, এখানে বিএনপি কেন কিছু বলছে না এখন? এখানে বিএনপির বলার কিছু নাই, এখানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, জামাত ইসলামের যেমন নিবন্ধন নিবন্ধন ছিল, বাতিল না, আওয়ামী লীগের কার্যকর কার্যকর অবস্থা স্থগিত, জি। ঠিক আছে? জি। এখানে বিএনপি কি ওদের সাথে লাঠি লাঠা নিয়ে মারামারি করতে যাবে আর পুলিশকে দিয়ে শুধু করবে আর এরা মপ করবে আর এদেরকে ঠেকাবে? এখানে কারণ ব্যক্তিগতভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে, কার্যক্রম শুরু করে পতাকা তুলছে তো কেবল, পতাকা কিছু কিছু জায়গায় তুলে তারা ট্রাই করতেছে যেখানে যেখানে জামাতের সাথে অ্যালায়েন্স হয়েছে। জি। তো ট্রাইটা দেখা যাক কি হচ্ছে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। হুমায়ুনুর এইমাত্র পাওয়া একটা খবরের কিছু অংশ আপনাকে একটু শোনাতে চাই, আপনি শুনুন। আমার মানে এটা মনে হয় ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে। তো এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে। এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপান মন চাইছে যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালি খালাস করছে। এটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে ছেলেপেলেরা যা যেখানে ইচ্ছে করেছে সচিবালয়ে ঢুকে গেছে, 5-6 জন মন্ত্রীকে একসাথে গালাগালি করেছে, এই যে কথা, যে স্ট্যাটাস সার্জিস আলম বললেন, এটা রাজনীতিতে কেমন প্রভাব ফেলে, কেমন রাজনীতি এটা? সার্জিস আলমের এই কথাটা নিয়ে একটু আগে আমরা নিজেদের মধ্যে মানে কথা হচ্ছিল, তখন ধরেন সার্জিস যেটা বলেছে যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে যখন প্রতিদিন গড়ে কতগুলো আন্দোলন হয়েছে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, সেটা 17 বছরের আমলেও কেউ হয় নাই। এবং আজকে আমি দেখলাম যে জনাব সালাউদ্দিন আহমেদ বলছে যে মবের রাজনীতি আর চলবে না। তো ওই স্বাধীনতার কথাই সার্জিস আলম মেনশন করছিলেন যে মবের রাজনীতির স্বাধীনতা থাকা উচিত। আমি সেটা বলছি না, ধরেন সার্জিস যেটা বলেছে সেই কথাটাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, কথাটা তো এইটাই যে তখন মানুষের স্বাধীনতা এতই ছিল যে যে যখন যা খুশি চেয়েছে করতে একই সাথে পেরেছে। তিনি বলেছেন মানুষ এবং- মিস করা শুরু করবে ডক্টর ইউনূসকে। হ্যাঁ, যা ওইটাই তো, খুশি তা ধরেন, করা কি স্বাধীনতা? মজার কথা হচ্ছে একটা সাধারণ না, আমরা যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় একটু আগে আপা একটা কথা বললেন যে ওরা মব করবে আর ওদেরকে ঠেকাইতে থাকবে, এই জিনিসটাই যে ভুল শুরু থেকে এই পর্যন্ত যতবার ধরেন আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান স্যারের বাসার সামনে যে আন্দোলনটা হচ্ছিল বা উনি যেই ভুলটা করেছে, তখনও কিন্তু আমি অন এয়ার সবার সামনে বলেছি যে উনি যদি কোনো অন্যায় কথা বলে এই থাকে, অন্যায় করে বক্তব্যকে আপনি থাকে, কি বলবেন সেটা বলবেন। আমি বলছি সেই কথাটা আমি প্রশ্ন প্রাসঙ্গিকভাবে বলছি, স্পষ্টভাবে বলেছি যে কেউ যদি অন্যায় করে থাকে, বারবার আমরা এটা উল্লেখ করেছি যে তার আইনগতভাবে তার বিচারের ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই সহিংসতা এবং মবকে আমরা সেটা পরিষ্কার। প্রশ্রয় দিই না। এই একইভাবে ব্যাখ্যা আপনি একইভাবে বলবেন, এখন দয়া করে। যে বক্তব্যটা সার্জিস আলম দিয়েছে, আমরা যতবার তখন ওই কথাটা বলেছি না, কিন্তু কেউ কিন্তু আমাদের কথা শোনার প্রয়োজন মনে করে নাই, ইন্টারিম গভর্নমেন্টকেও মানে নাই, তখন যার যা ইচ্ছা তা করেছে। এখন তো একটা নির্বাচিত সরকার এসছে না, এবং তখন যে কোনো মানুষ যে মব করেছে কিন্তু সেটা দোষ দিয়ে দিতে পেরেছে আমাদের। এখন তো আমাদেরকে আর দোষ আপনি দিতে বলতে পারবেন চাচ্ছেন না। ইন্টারিম গভর্নমেন্টের সময় এখন আপনারা একটা আলাদা কোনো মানে সুবিধা বা কোনো না, পক্ষপাতিত্ব বলছি, কোনো সুযোগ নির্বাচিত জায়গা পাননি? সরকারের আন্ডারে জি। আপনার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার গুরু দায়িত্ব নির্বাচিত সরকারের, তাই না? জি। আমরা সরকারের কাছে কি এক্সপেক্ট করি? সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে সুন্দরভাবে পরিচালনা করবে। আইন শৃঙ্খলা বাহিনীর যদি কোনো গ্যাপ থাকে, ট্রেনিং এ গ্যাপ থাকে, আজকে আমি কিন্তু দেখলাম আমার যে প্রশ্নের উত্তরটা পেলাম না, 2006 যে সালে আপনি কিভাবে না, আমি শেষ দেখছেন? করছি, আপা বলতে দেন, বললে আপনি বললেই বুঝতে পারবেন। আমাকে বিরতিতে যেতে হবে, মানে সুতরাং লম্বা হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কন্ট্রোল করা, আইনের মাধ্যমে কন্ট্রোল করা সরকারের দায়িত্ব। এবং সার্জিস যেটা বলেছে দ্যাট ইজ সিম্পলি আ সার্কাজম, যে যা করছো এইবার অন্তত আইনের আওতায় তোমাদের আসতে হবে। আপা একটা কথা বলেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে নাকি অর্থাৎ বিডিআর হত্যাকাণ্ডের ওই মানে তাহলে মানে ইন্টারিম গভর্নমেন্টের আমলে মানুষ যা করেছে তা ঠিক করেনি। হ্যাঁ, আপনি আইন বহির্ভূতভাবে যদি আপনি কোনো কাজ করেন, আপনি যেই প্রসঙ্গেই বলেন, সেখানে আমার দলেরও যদি কেউ ইনভলভ থাকে, আমাকে তো এটা বলতে হবে। জি। আমি অবশ্যই এটা বলবো যে আইন বহির্ভূতভাবে এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে আপনি ন্যায্য দাবিতে আন্দোলন করেন, আন্দোলন করারও একটা প্রসেস আছে। জি, পাপি আপা একটু আপনার কাছে আসতে চাই। এই যে এখন নতুন যেসব প্রশাসনের নিয়োগ বদল হচ্ছে, এই সব কিছু
মানে সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো সৃষ্টি করছে, অর্থাৎ দলীয় রাজনীতিকরণ অথবা বাকি সবকিছু, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, একটু এই বিষয়টা জানতে আপনি যে চাই। সার্জিস আলমের বক্তব্যটা শোনালেন, জি। এই সার্জিস আলমের এই বক্তব্যের কারণেই তো অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ প্রাপ্ত এরকম বিতর্কিত এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে দেবে এই চুক্তিবদ্ধ যে সমস্ত অফিসিয়াল পোস্টে বসে আছে, এদেরকে ইমিডিয়েটলি 7 দিনের ভিতরে সরায় ফেলা উচিত বলে আমি মনে করি। কারণ আমি অনেক মেধাবী হতে পারি, কিন্তু আমি রাষ্ট্রের জন্য নিরাপদ নাও হতে পারি। আমি অনেক আনুগত্য আমার একজনের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের প্রতি হতে পারি, ডক্টর ইউনূস কোনো বিশেষ রাজনৈতিক সংগঠনের প্রতি আনুগত্যশীল হতে পারে, কিন্তু সে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আস্থাশীল নাও হতে পারে। তাহলে আমার সবার আগে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব, তারপরে বাংলাদেশে একবার 80-র দশক থেকে অদ্যাবধি জুলাই আগস্ট পর্যন্ত যতগুলো অভ্যুত্থান হয়েছে সেগুলোর প্রতি শ্রদ্ধা নিবেদন করা। কিন্তু প্রশাসন নিজের মন মতো করে সাজায় নিলাম, ওইটা পরিবর্তন করতে গেলে বিএনপি খারাপ, বিএনপি দলীয়করণ করছে, এই কথাটা বলাটা নতুন বন্দোবস্তের মুখে কিন্তু মানানসই হয় না। তার কারণ যে যেই চেয়ারের জন্য উপযুক্ত না, আমি বসাই দিয়ে যাবো একজন, একটা এপিএসকে দিয়ে আমি ভিত্তিপ্রস্তর দেওয়াবো, প্রত্যেকটা জায়গার সুতা ফিতা কাটাবো, এগুলো তো ইউনূস সরকার করছে। এবং সে একবার আমি নিজে আমাদের বর্ডার অধিষ্ঠিত এলাকাগুলোতে জামাতের প্রশাসন, ডিসি থেকে, এসপি থেকে, ইউনো থেকে শুরু করে ডাক্তার থেকে ইসলামিক ফাউন্ডেশনের ডিডি থেকে পর্যন্ত সবাইকে ভোটে নামাইছে। বিডিআর এর বিওপির যে বর্ডার গার্ড সে পর্যন্ত দাঁড়িপাল্লা কনভিন্স করছে। এবং অনৈতিকভাবে যে আওয়ামী লীগের সমস্ত মামলা মোকদ্দমা গুনখুম যা আছে, আমরা সবকিছু থেকে মুক্ত দেবো, শুধু ভোটটা দাও। আর শত শত কোটি টাকার এখানে খেলা হয়েছে। তাহলে এই যে ভোটারদের একদিক দিয়ে জান্নাতের নাম করে যাচ্ছে, টিকিট দিচ্ছে, আবার এই যে অনৈতিক ঐক্য, আবার টাকার খেলা, এতে কি হলো নতুন বন্দোবস্তের? ইউনূস সাহেব কি ভোট করে গেল? পয়সা দিয়ে ভোটারদের একটা স্বাধীনতা যে ভোট দেওয়ার, সেই ক্ষেত্রে প্রভাবিত করলো, প্রলুব্ধ করলো, এবং একটা নিম্নবিত্ত মানুষের প্রলুব্ধ করে প্রলুব্ধের ভোট হলো। তাহলে এটা তো নতুন বন্দোবস্তের স্লোগান না। তর্কের খাতিরে অনেক কথাই বলা যায়, কিন্তু গভীরভাবে যদি আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, ব্যারোমিটার দিয়ে মাপেন, তাহলে দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার জামাত ইসলামকে দিয়ে এমন কিছু অপকর্ম করে গেল এই নির্বাচন পর্যন্ত, যেটার জন্য দেশ জাতিকে অদূর ভবিষ্যতে খেসারত দিতে হতে পারে। ধন্যবাদ আপনাকে। আলোচনার একদম শেষ পর্যায়ে হুমায়ুনুর, আপনি যদি শেষ কিছু বলতে চান। আপা যেভাবে ধরেন আপার এলাকায় রাজনৈতিকভাবে উনি যেই ঘটনাটা উনি উল্লেখ করছেন, তার কারণে হয়তো উনার অনেক ক্ষোভ আছে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের আমলে বিএনপিও যেমন কিছু কিছু জায়গায় তাদের নিজস্ব নিয়োগ এবং সুবিধাপ্রাপ্ত ছিল, জামাতও তেমনটাই ছিল। বরং আমরা নতুন রাজনৈতিক দল করতে এসে এই যে পদ ভাগাভাগি করে যে ক্ষমতার কাছাকাছি থাকা যায়, সেই জিনিসটা বুঝতে অনেক দেরি করে ফেলে। আমরা হয়তো সুযোগ সুবিধাটা পাইনি, পাইলেও হয়তো নিতাম কিনা আমি জানি না। একটা জিনিস আমার কাছে কনসার্নিং লাগছে, আপা বলছিলেন যে বিডিআর বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বিরুদ্ধেই, সেই সিপাহীদের বিরুদ্ধেই মামলা, এবং সেইটা ভারত সরকারের ইন্ধনে শেখ হাসিনা সরকার করেছে, এই কথা উনি উল্লেখ করেছেন। হত্যাটা বিডিআর পিলখানায় 54 জন যে সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে, এইটার সাথে অবশ্যই ভারতের গোয়েন্দা সংস্থা ভারত জড়িত। এটা অনেক তদন্তে আমি আপনার কথাটায় একমত। উনি যেই বক্তব্যটা বলেছেন, ধরেন আমরা তো ঠিক সেই কারণগুলোতে, শুধু এইটা তো একটা ওয়ান অফ দ্য ইনসিডেন্সেস, এরকম থাউজেন্ডস অফ ইনসিডেন্সেস আছে যেইখানে ভারত সরকার শুধুমাত্র এই ধরনের হত্যাযোগ্য বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে দিয়ে চালায়নি, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এবং শেখ হাসিনার যারা এই ধরনের নৃশংস কাণ্ড কারখানা এবং লুটপাটের রাজনীতির সাথে জড়িত ছিল তাদেরকেও ভারতে আশ্রয় দিয়েছে। আমরা দেখলাম এই সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে ভারতের জন্য ভিসা সেন্টার চালু করে দিল, এবং ভারতও আশ্বাস দিয়েছে যে বাংলাদেশের জন্য মিউচুয়াল রিলেশনশিপ, এটা ধারাবাহিকতা। শেখ হাসিনা যে একটা খুনের, হুমায়ুনুর একদম সর্বশেষ আমরা এটা আলোচনা করব, অন্য আরেকদিন আলোচনা করবো আমরা এটা।